আসসালামু আলাইকুম। আজ ৪ আগস্ট ২০২৪ রবিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারকে নিষ্ঠুর স্বৈরাচার বললেন পুলিশের অতিরিক্ত ডিআইজি। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বলছে বিশ্বের শীর্ষ গণমাধ্যম। দেশ ছাড়ার হিড়িক পড়েছে সরকারের বিশ্বস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশের বিরুদ্ধে যখন ছাত্র হত্যার অভিযোগ উঠেছে তখনই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফেসবুকে দিলেন অবিশ্বাস্য ও চাঞ্চল্যকরী স্ট্যাটাস। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রয়াত শিকদার মোশাররফ হোসেন সোনার ছেলে বরিশাল ও খুলনা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মনিরুজ্জামান টুকুর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ ও শৈলকুপা আওয়ামী লীগের তোলপাড় চলছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান নিজের ফেসবুক প্রোফাইলে কোটা বিরোধী আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দেন। মনিরুজ্জামান ফেসবুকে লেখেন, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ। বিবেকের তাড়নায় ক্ষতবিক্ষত হচ্ছি প্রতিনিয়ত। দেশের ২০০ থেকে ২৫০ জন শিশু কিশোর যুবক যুবতীকে গুলি করে হত্যা করেছে তাদের বাবা মার ট্যাক্সের টাকায় কেনা অস্ত্রগুলি দিয়ে। আর এই হত্যাকারীরা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যাদের জীবন জীবিকাও চলে জনগণের ট্যাক্সের টাকায়। এই আইন শৃঙ্খলা বাহিনীর একটি সদস্য হিসাবে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। লজ্জিত, অপমানিত বোধ করছি। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছি। শত শত বছরের ইতিহাসে পৃথিবীর কোনো নিষ্ঠুরতম স্বৈরাচারী সরকারের আদেশে দেশের কোনো বাহিনী মাত্র ২-৩ দিন সময়ের মধ্যে এত শিক্ষার্থীকে হত্যা করেনি। কি বিচিত্র অমানবিক বিবেকহীনদের দেশে আমরা বসবাস করি। এত বড় নজিরবিহীন নৃশংস হত্যাকাণ্ডের দায় নিয়ে এখন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা পদত্যাগ করেনি। অথচ এরা নিজেদের ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির স্বার্থে বহু বছর যাবৎ পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গোটা পুলিশ বাহিনীকে আজ গণমানুষের শত্রুতে পরিণত করেছে। মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এতটাই প্রবল হয়ে উঠেছে, পুলিশের শত শত যান, পুলিশ স্থাপনা সহ তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখছে। হাটে বাজারে পথে ঘাটে পুলিশকে পিটিয়ে হত্যা করছে। ঘরে বাইরে সর্বত্র পুলিশ আজ ঘৃণার পাত্র। আমি একমাত্র বিসিএস পুলিশ অফিসার হিসাবে ২০১২ সালের মাঝামাঝি সময়ে সেনা শাসক স্বৈরাচারী এরশাদ ও বিএনপি জামাত ফ্যাসিবাদ অত্যাচারী সরকারের এক সময়ের আশীর্বাদ পুষ্ট তেল ও মালের বিনিময়ে রাতারাতি আওয়ামী পুলিশ হয়ে যাওয়া বিসিএস পুলিশের ঊর্ধ্বতন অফিসারদের বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের জন্য অন্যায় আদেশ প্রত্যাখ্যান করি, যার মাসুল আমাকে আজ পর্যন্ত দিতে হচ্ছে। ঢাবির প্রাক্তন ছাত্রলীগের পিতা, আওয়ামী লীগ নেতা ও বিএনপি জামাতের রোষানলের শিকার অবৈধভাবে চাকরিচ্যুত হওয়া। দীর্ঘ ৫.৫ বছর চাকরিচ্যুত থাকা সত্ত্বেও আমাকে বিপদে ফেলার উদ্দেশ্যে তৎকালীন মন্ত্রী মখা আলমগীরকে দিয়ে আমাকে সিএমপির ডিবি থেকে সরিয়ে বিএনপি জামাত অধ্যুষিত লক্ষ্মীপুর জেলায় বদলি করা হয়। বিপদ আজ করতে পেরে আমি ৩.৫ মাস যোগদান করিনি। আমাকে চাকরিচ্যুতর ভয় দেখিয়ে জোরপূর্বক সেখানে পাঠানো হয়। পুলিশ সুপার হিসেবে জেলায় যোগদানের পরে আমাকে তৎকালীন অতিরিক্ত আইজি ক্রাইম অ্যান্ড অফস প্রতিনিয়ত এসব নৃশংস অপরাধ করার জন্য চাপ দিতে থাকে। ছাত্রলীগের ছিলাম, সুতরাং সরকার বাঁচানোর জন্য আমি কেন এসব গর্হিত কর্ম করব না, এই বলে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়। এক পর্যায়ে আমাকে শিবির হয়ে গেছি বলে অপবাদ দেওয়া হয়। কারণ তখন মহান আল্লাহ আমাকে তার পথে নিয়ে আমাকে বুঝিয়েছেন, শুধু ক্ষমতা ও অর্থের জন্য অধিকার চাওয়া মানুষ হত্যার মতো জঘন্য অন্যায় কাজ করা যাবে না। আমার দ্বারা কিছু না করাতে পেরে অবশেষে মাত্র ৩ মাস ৪ দিন পরে বিদ্যমান আইনের কোনো তোয়াক্কা না করে আমাকে না জানিয়ে র্যাব ১১ এর সদস্যদের পাঠিয়ে লক্ষ্মীপুর ম্যাসাকার করা হয়। আমাকে বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। দীর্ঘ ৮.৫ মাস আমি চাকুরিতে যোগদান থেকে বিরত থাকি। তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত আমি নিজের ইচ্ছাতেই পুলিশের অপারেশনাল পোস্টে চাকরি করি না। বিএনপি জামাত আমলে আমার মতো চাকরিচ্যুত হারুন, আনিস, বিপ্লব ও মনিরুজ্জামান শাহিনকে অনেক আগেই ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে অপারেশনাল বিভিন্ন ইউনিটের ডিআইজি, পুলিশ কমিশনার বানানো হয়েছে। পিএসসি মেধাক্রমকে পদোন্নতির অন্যতম প্রধান মাপকাঠি ধরা হলেও উপরোক্ত সবার থেকে আমার পিএসসি মেধাক্রম অনেক উপরে থাকা সত্ত্বেও আমাকে পদোন্নতি দেওয়া হয় নাই।
দুর্নীতি, অপকর্ম ও বিএনপি জামায়াত আমলে তাদের সুবিধা নেয়ার কথা বলার কারণে শহীদুল হক বেনজিরের মতো আইজিপিরা আমাকে শত্রু ভেবে নানাভাবে বিনা কারণে হেনস্থা করেছে। গত 10 মাস ধরে ডিআইজির 76টি পদ খালি থাকা সত্ত্বেও, মন্ত্রীর কাছে বারবার বলা সত্ত্বেও আমি সহ 20তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হচ্ছে না। তারপরও মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাকে তার সৎ পথ দেখিয়ে তার কিতাব আল কোরআনের জ্ঞান ও ন্যায় অন্যায় প্রজ্ঞা দান করে আমাকে যে অনুগ্রহ করেছেন তা এসব ন্যায় অন্যায় প্রজ্ঞাহীন অন্যায়কারী শীর্ষ কর্মকর্তা সহ পৃথিবীর কোনো প্রভাবশালী নেতাকেও দান করেনি। মানুষের টাকায় কেনা অস্ত্রগুলি দিয়ে মানুষের টাকায় খেয়ে পড়ে গাড়ি বাড়ি লোক লস করে সুবিধা নিয়ে নরহত্যার মতো মহা অন্যায় কাজ না করায় লক্ষ্মীপুরে এসপি থাকা অবস্থায় আমার বিরুদ্ধে আনা যে অন্যায় করা হয়েছিল, কি ভিত্তিহীন অযৌক্তিক অভিযোগ আমার বিরুদ্ধে যে আনা হয়েছিল, তার বিরুদ্ধে আমার জবাব সংক্রান্ত আমার বিরুদ্ধে শাস্তির কিছু চিঠিপত্র ফেসবুকে দিচ্ছি। এই কারণে যে এসব ন্যায় অন্যায় প্রজ্ঞাশূন্য অহংকারকারী প্রভুদের দাসত্ব না করলে তাদের ব্যক্তিগত দাস বা চাকর মনে করা গণপ্রজাতন্ত্রী সরকারের চাকরদের কি অবস্থা হয় তা যেন বিবেকবান মানুষ জানতে পারে। ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে স্থানীয় সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্থানীয় পৌর মেয়র কাজী আশরাফুল আজম জানান, সে তো পথভ্রষ্ট আওয়ামী লীগ পরিবারের ছেলে। তার পিতা জাসদ গণবাহিনী থেকে আওয়ামী লীগে এসেছিল। তাদের কাছ থেকে এমন কিছু হবে এটাই স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতা নিহতের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবি আদায়ে শনিবার সারা দেশে ব্যাপক গণবিক্ষোভ দেখেছে বাংলাদেশ। রক্তক্ষয়ী সংঘাতের পর আবারও রাজপথে নেমে এসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে এই স্বতঃস্ফূর্ত কর্মসূচি জায়গা করে নিয়েছে বিশ্ব সংবাদ মাধ্যমে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের অনলাইন সংস্করণে লিখেছেন, এক সপ্তাহের প্রাণনাশক ধরপাকড়ের পর বিক্ষোভে ফের কাঁপল বাংলাদেশ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে এই বিক্ষোভকে, কারণ নিরাপত্তা বাহিনীর মারাত্মক ক্র্যাকডাউন অনেক বাংলাদেশিকে আরও ক্ষুব্ধ করে তুলেছে। এর ফলে চলমান আন্দোলনের পরিধি আরও প্রসারিত হচ্ছে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া শিরোনাম করেছে, খুনি সরকার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়েছে। তারা লিখেছে, বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কুমিল্লায় 7 জন বিক্ষোভকারীকে গুলি করা হয়। সড়ক অবরোধ করার সময় সরকারপন্থী দলগুলো বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় বলে অভিযোগ। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ তাদের শিরোনামে লিখেছে, সরকারের পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশে আবারও ফিরেছে আন্দোলন ও সহিংসতা। ভারতের টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে, বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীরা বলছেন, রক্তক্ষয়ী জুলাই আমাদের জন্য শেষ হয়নি, হাসিনার পদত্যাগ চায় তারা। এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হচ্ছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস ছাত্রদের উদ্ধৃত করে শিরোনামে লিখেছে, খুনি সরকারের কাছে বিচার চাইতে পারি না, হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশে আবারও শুরু আন্দোলন। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা তাদের শিরোনামে লিখেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ আবার রক্তাক্ত, কুমিল্লায় পড়ুয়াদের মিছিলে গুলি, আহত 5। সরকারের বিশ্বস্ত লোকদের দেশত্যাগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। চেঞ্জ টিভির জন্য সেটি হুবহু তুলে ধরা হলো। চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী, এমপি, আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক পড়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন, তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগেই। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী, এমপি ও আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ
তিনি দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেওয়ার কথার বরখেলাপ করে আজ BS217 নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের VIP লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগবেন। শুধু নজরুল নয়, তার মতো CIP মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দরের VIP লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি। প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে। শুধু তারাই নয়, বিভিন্ন সময়ে মোট 17 জন VIP CIPর দেশ ছাড়ার কথা রয়েছে। এই তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, MP আছেন। VIP লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তকির গাজী MP, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নূর-ই আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী MP ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্ট ধারণা সস্ত্রীক যাচ্ছেন তারা। এছাড়া VIP লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক MP নুরি হাসনা লিলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক MP মোহাম্মদ হাবিব হাসান। CIP মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন MBM এর MD ওয়াসিম রহমান, লাইলা স্টাইলসের MD ইমরানুর রহমান, আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার, মোনেম গ্রুপের ASM মহিউদ্দিন মোনেম, শার্ক CCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও DBL এর চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ। এর আগে অনেক VIP CIP দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে। মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছবিতে দেখা যায় তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুর গেছেন। এ ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, ক্রোধের বশবর্তী হয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না বা কাজ করবেন না। যদি আপনি আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের কৌশল বা কোনো ধরনের ব্যবস্থা নিতে চান তাহলে ঠান্ডা মাথায় ভাবুন এবং এর জন্য পরিকল্পনা করুন। অন্যদিকে যদি আপনি রাগের বশে ভালো কিছু করে ফেলেন সেটাই হচ্ছে বড় ধরনের সফলতা। কিন্তু অবশ্যই ক্রোধের মাধ্যমে আপনি কোনো প্রতিশোধ নিতে গেলে সেটাতে বিপত্তি ঘটবে। আগে ভাবুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন, এরপর আপনি মাঠে নামুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। টানা 10 মাস ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের আগ্রাসন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বাজছে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা। ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লেবানন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। নাগরিকদের উদ্দেশ্যে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, টিকিট পাওয়া মাত্র তারা যেন লেবানন ছেড়ে যান। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস তার নাগরিকদের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যে কোনো টিকিট পাওয়া মাত্র লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির একই ধরনের সতর্কতার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলছেন, আঞ্চলিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। BBC বলছে, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। গত বুধবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটি। বৈরুতে ইসরায়েল হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার কয়েক ঘন্টা পর তেহরানে হানিয়াকে হত্যা করা হয়। আশঙ্কা করা হচ্ছে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই অবস্থায় যে কোনো প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারে। হিজবুল্লাহ স্থানীয় সময় শনিবার দিবাগত রাত 12:30টার দিকে উত্তর ইসরায়েলের
বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশনা জারি করেছে। দেশটি লেবাননে অবস্থানকারীদের অবিলম্বে চলে যেতে বলেছে এবং অন্যদের সেখানে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে। অন্যদিকে বিদ্যমান পরিস্থিতিতে কানাডা তার নাগরিকদের ইসরায়েল ভ্রমণে না যেতে সতর্ক করেছে। দেশটি বলছে এই অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মার্কিন দূতাবাস শনিবার বলেছে যারা লেবাননে থাকতে চান তাদের উচিত ভালো পরিকল্পনা প্রস্তুত করা এবং বর্ধিত সময়ের জন্য কোথাও আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকা। তারা আরও বলেছে বেশ কয়েকটি এয়ারলাইন তাদের ফ্লাইট স্থগিত এবং বাতিল করেছে। এছাড়া অনেক এয়ারলাইন্সের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে লেবানন ছেড়ে যাওয়ার বাণিজ্যিক পরিবহন বিকল্পগুলো এখনও অ্যাভেলেবল রয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে তারা ইরান এবং তার প্রক্সিদের সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে। যুক্তরাজ্য বলেছে তারা অতিরিক্ত সামরিক সদস্য কনসুলার স্টাফ পাঠাচ্ছে। তবে যুক্তরাজ্যের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট চলাকালীন লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া দুটি ব্রিটিশ সামরিক জাহাজ ইতোমধ্যেই এই অঞ্চলে রয়েছে এবং রয়্যাল এয়ারফোর্স পরিবহন হেলিকপ্টারগুলোকে স্ট্যান্ড বাইতে রেখেছে। ল্যামি বলেন এই সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়া কারো স্বার্থে ভালো নয়। এদিকে গাজা বস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 17 জন নিহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।